মেঘকুঞ্জের ইলশেগুড়ি। লেখনীতে নিষ্কামন, পর্ব নাম্বার 14। রঙ্গনকে তোরা হসপিটালে নিয়ে গিয়েছিলি? ভাইয়ের প্রশ্ন ওহি রীতিমতো শীতের দিনেও ঘামতে শুরু করলো। উত্তর কি দিবে না বুঝে ইচ্ছের দিকে তাকালো। এমনটা না যে সে অনুভবকে প্রচণ্ড ভয় পায়, সে জানে তার ভাই তাকে অসম্ভব ভালোবাসে। ওহি তখনই ভয় পায় যখন সে কোনো ভুল করে। অনুভব তাকে বলেছিল রঙ্গনের থেকে দূরে থাকতে, কিন্তু চাইলে কি সব সময় সব কিছু মনের মতো হয়? না, হয় না। ওহি ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবস্থা অন্যদিকে যাচ্ছে বুঝে সামনে এসে দাঁড়ালো ইচ্ছে। মুচকি এসে বলল, সেদিন কোচিং থেকে ফেরার সময় দেখি রাস্তায় একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এগিয়ে যেতেই লোকটাকে কেমন চেনা চেনা লাগলো, তবে পুরো মুখে রক্ত লেগে থাকায় সেদিকে পাত্তা না দিয়ে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। একজন সুনাগরিকদের দায়িত্ব একজন বিপদাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তবে প্রথমে না চিনলেও হসপিটালে যাওয়ার পর তার ফেস পরিষ্কার করতেই চিনতে পারি। তাকে আমি রাস্তাঘাটে বেশ কয়েকবার দেখেছি, তবে ঠিক মনে পড়ছিল না। সে যাই হোক, তারপর তাকে সেখানে ভর্তি করে চলে এসেছি। কিন্তু আপনি হঠাৎ জিজ্ঞেস করলেন যে কেন, কোনো সমস্যা? অনুভব চুপচাপ মনোযোগ সহকারে ইচ্ছের কথা শুনল। কথা শেষ হতে অনুভব ধীর গলায় বলল, না, তবে অসুস্থ ব্যক্তি হসপিটালে নিয়ে গিয়েছে, তোমরা ভালো কাজ করেছো। ওহি এবার কথা বলল, কিন্তু ভাইয়া তুমি কি করে জানলে? চয়ন একটু দরকারে হসপিটালে গিয়েছিল, সেখানে নাকি তোদের মতো কাউকে দেখেছে। তোর কাছে পৌঁছাতে পৌঁছাতে নাকি হসপিটাল থেকে বেরিয়ে পড়েছিলি, তাই কিছু জিজ্ঞাসা করতে পারেনি। তবে যে কেবিনেট থেকে বের হয়েছিস সেখানে উকি দিয়ে দেখেছে রঙ্গন শুয়ে আছে। আমাকে জানালে ভেবেছিলাম তোকে জিজ্ঞেস করব, কিন্তু কাজের চাপ পেয়ে হয়ে ওঠেনি। আজকে তোদের দেখে মনে পড়লো। ইচ্ছে আরোহী দুজনে হাঁপ ছেড়ে বাঁচল। একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে কিছু একটা ইশারা করলো। জিনিসটা নজরে এল না অনুভবের, তবুও কিছু বলল না। হঠাৎ আকলিমা বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এসে বললেন, কী রে অনু বেটা, তোরা কি রঙ্গা বেটার কথা বলছিস? অনুভব গম্ভীর কণ্ঠে বলল, না, 1 কাপ কফি বানিয়ে দিবে কাকিমণি? কেন দেব না, এক্ষুনি আনছি, দাঁড়া। যেভাবে এসেছিলেন আবার সেভাবেই চলে গেলেন। তবে কৌতূহলী হয়ে তাকিয়ে রইল ওহি আর ইচ্ছে। এই রঙ্গা বেটা আবার কে? তাদের মাথায় ঢুকল না। তবে এই বিষয় নিয়ে কেউ আর কোনো কথা বলল না। সবাই গিয়ে একসাথে নাস্তা করতে বসলো। আবির খেতে খেতে ইচ্ছেকে উদ্দেশ্য করে বলল, কি ইচ্ছি পিচ্ছি, ভবিষ্যৎ প্ল্যান কি? ইচ্ছে লুচি চিবোতে চিবোতে বলল, আপাতত ঢাবি, অতঃপর শ্বশুরবাড়ি। আরিয়া বলল, ভার্সিটিতে ওঠার সাথে সাথে বিয়ে করে নিবি নাকি? তো কি আশেপাশের মানুষের মতো সন্ন্যাসী নিব? অনুভব এত সময় চুপচাপ খাচ্ছিল, তবে কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতেই আর চোখে ইচ্ছের দিকে তাকালো। সবাই মুখ টিপে হাসছে। আবির আবার জিজ্ঞেস করলো, তা ইচ্ছে, তোমার কেমন ছেলে পছন্দ? রাজনীতি না করা সব ছেলেই আমার পছন্দ। তাহলে তো আমাকেও তোমার পছন্দ। ইচ্ছে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ওই খেতে খেতে বলল, তোর কবিতা দিয়ে তোর পছন্দ বোঝা তো দেখি। যাকে দেখে সবাই বলবে মার হাবা, সেই হবে আমার বাচ্চার বাবা। অনুভব অস্পষ্ট স্বরে বলল, সকাল বিকাল 3টে করে থাপ্পড় দিলে এমন উল্টোপাল্টা কবিতা বলা বের হয়ে যাবে। এভাবেই কথা বলতে থাকলো চারজনই। সব কথা যে অনুভবকে শুনিয়ে শুনিয়ে এই বিচ্ছুগুলো বলছে তা বুঝেও চুপ করে রইল। আরিয়া আবার বলল, জানিস ইচ্ছে, তোকে আমার এত ভালো লাগে, আমি যদি ছেলে হতাম তাহলে তোকেই বিয়ে করে নিতাম। অনুভবের হঠাৎ কাশি উঠে গেল। ওহি ঝটপট পানি ঢেলে এগিয়ে দিল। অনুভব তার ঢকঢক করে খেয়ে সবার দিকে একবার করে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, খাওয়ার সময় এত কথা কিসের তোদের? শেষ। কেউ আর কোনো কথা বলল না। কথা বললেই বিপদ। অনুভব তর্কে জড়ানো পছন্দ করে না, তাই সবাই 100 কথা আর এক কথা সমান। খাওয়া দাওয়া শেষ করে অনুভব রেস্ট নিতে গেল, আর বাকি সবাই আড্ডা দিতে ছাদে গেল। কি গো বিবিজান, মন খারাপ? মায়াডারে কতদিন দেখি না, বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে, অথচ বাড়িতে থাকলে সবসময় বকাঝকা করো। তুমি শুধু আমার গালমন্দটাই দেখলা, আদর ভালোবাসা দেখলা না? শফিক সাহেব হেসে বলল, এতই দেখেছি তুমি তারে মিস করতাছো না? শফিক সাহেব কিছু সময় চুপ রইল।
অতঃপর বললেন, করছি। তাহলে কেন তাকে বাড়ি আসতে নিষেধ করলা? তুমি তো জানো ইচ্ছে বাসে উঠতে পারে না। 3 দিনের ছুটি পেয়েছে, কিন্তু আসতে গিয়েই যদি অসুস্থ হয়ে পড়ে তাই নিষেধ করেছি। আজ সকালে কথা হলো তো তোমার সাথে, ওহির চাচার বাসায় যাবে। তারা বহুত ভালো মানুষ, আমাদের নাতনিটারে অযত্ন করবে না। মায়াটারে সুপাত্রে দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম গো। শফিক সাহেব মুচকি এসে বলল, কেন, পাত্র তো রেডি আছে, ইচ্ছে কি রাজি হবে? আমি বললে অবশ্যই হবে। কথাখানা বলেই একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হাসলেন। হঠাৎ আনোয়ারা বেগম কিছু মনে হতেই থতমত খেয়ে গলায় বলল, কিন্তু ইচ্ছের বা? চুপ, এই শব্দটা উচ্চারণ করবে না। আনোয়ারা বেগম থেমে গেলেন, স্বামীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রী মনোভাব বুঝে শফিক সাহেব বললেন, বিবিজান, ইদানিং তুমি কিন্তু আমায় আর সময় দিচ্ছ না। তয় কারে সময় দিতাছি গাওয়ালেরে? জানো বিবিজান, তোমার অর্ধেক শুদ্ধ আর অর্ধেক অশুদ্ধ ভাষা শুনলেও আমি প্রেমে পড়ে যাই। আহ মরণ, বুড়ো বয়সে ভীমরতি। এটাই তো আফসোস, আমি বুড়ো হচ্ছি আর তুমি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ। আনোয়ারা বেগম লজ্জা পেলেন, কিঞ্চিত মাথা নত করে বললেন, ঢং, এর কথা বলবে না তো আর। এই বয়সে সে প্রেম করার শখ জাগছে। আহা বিবিজান, একটা গান শোনো নাই, ওই যে বলে, প্রেমের মরা জলে ডুবে না। ইচ্ছে মাঝে রাতে হঠাৎ প্রচণ্ড ক্ষুধা লেগে গেল, শোয়া থেকে উঠে বসলো। ওই ঘুমাচ্ছে, কয়েকবার ডাক দিল তবু উঠল না। এত রাতে রান্নাঘরে গিয়ে কি কিছু খাওয়া ঠিক হবে? যদি কেউ কিছু মনে করে? না না, মনে করবে না, অল্প একটুই তো খাবে। ইচ্ছে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। খাওয়ার মতো কিছু খুঁজতে লাগলো, তবে বাইরে তেমন কিছু নেই, হয়তো ফ্রিজে তুলে রেখেছে। কিন্তু এখন তো সেগুলো গরম না করে খাওয়া যাবে না, আবার গরম করে যে খাবে সেই ইচ্ছেটুকুও করছে না। কি এক জ্বালায় পড়লো। হঠাৎ চোখ গেল বিস্কিট ও চানাচুরের ডিব্বার দিকে, সেটাই হাতে নিয়ে খেতে লাগলো। কথাই বলে না, নাই মামার থেকে কানামা ভালো, যা আছে তাই খেয়ে আপাতত পেট ঠান্ডা করুক। এই মেয়ে, এত রাতে তুমি এখানে কি করছো? ইচ্ছে হঠাৎ অনুভবের গলায় আওয়াজ শুনে বিস্কুটটা গলায় আটকে কাশি উঠে গেল। হঠাৎ তার সামনে কেউ পানির গ্লাস ধরতেই ঢকঢক করে খেয়ে ফেললো। অতঃপর বলল, ধন্যবাদ, ক্ষুধা লেগেছে। ইচ্ছে মাথা নাড়িয়ে বলল, লেগেছিল, এখন আর নেই। খাবার গরম করে খেতে? দূর, অত খাটনি কে করবে? অনুভব ভ্রু কুঁচকে বলল, সন্ধ্যায় না বললে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করবে? তো জামাই যদি রাত দুপুরে রান্না করতে পারে তখন কি করবে? তাহলে শুধু মাঝরাতেই খেতে দিব, সারাদিন আর কপালে ভাত জুটবে না। অনুভব বড় বড় করে তাকালো, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। ইচ্ছে কিছু একটা ভেবে বলল, আচ্ছা আপনি কেন এসেছেন? আমি কেন এসেছি না জানলেও চলবে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। ইচ্ছে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। কিছু একটা বলার উদ্দেশ্যে পিছু ঘুরে চাইল। ওহি হঠাৎ ঘুম ভেঙে পাশে ইচ্ছেকে না পেয়ে অবাক হয়ে গেল। ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে, তাই সময় দেখার জন্য হাতে মোবাইল নিল। কিন্তু সময় দেখার আগেই তার চোখ আটকালো একটা মেসেজ নোটিফিকেশন দেখে। সেখানে চাপ দিয়ে ভেতরে ঢুকলো। রঙ্গনের মেসেজ। সে তো কোনো দিন মেসেজ দেয় না, হঠাৎ কি মনে করে দিল। আপাতত ভাবনা রেখে পড়তে শুরু করলো। ঘুম তো আমি তোর কেড়ে নিতে চেয়েছিলাম, কিন্তু উল্টে তুই আমার ঘুম কেড়ে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস। বড় অন্যায় করে ফেললি। ভাইয়ের আশেপাশে থাকলে তো আমায় ভুলেই যাস, ফোন দিলে ধরিস না। খবরদার এমন করবি না, নইলে আমায় যদি একবার রাগ উঠে যায় তোর ভাইয়ের সামনে গিয়ে তোকে তুলে নিয়ে আসবো। ভয় নেই, বিয়ে করেই ঘরে তুলবো। মনে রাখবি, আমি কিন্তু ভালো মানুষ নয়। ওহি হতভম্ব হয়ে রইল, বিড়বিড় করে বলল, শুধু কি হুমকিই দিল নাকি সত্যি সত্যি এমন করতে পারে?